12 জেলায় ভয়াবহ বন্যায় 13 জনের মৃত্যু, দুর্গতদের পাশে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। আওয়ামী লীগ নেতা ও সাবেক চিফ হুইপ আসম ফিরোজ গ্রেফতার। ব্যবসায়ী এস আলম ও তার 2 ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা। রূপ পাল্টাচ্ছেন হাসিনাকে নির্লজ্জ সমর্থন দেয়া ব্যবসায়ীরা, ভোল পাল্টে নতুন সুর। হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে মেনন, আছে ক্লাব পাড়া নিয়ন্ত্রণ আর ভর্তি বাণিজ্যের অভিযোগ। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। বন্যায় ডুবে আছে 12 জেলা, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা, সচল নেই মোবাইল নেটওয়ার্ক, বন্ধ রয়েছে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ। বন্যার্তদের সহায়তায় 5 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে পূর্বাভাস কেন্দ্র বলছে আগামী 48 ঘন্টায় নদ নদীর পানি বিপদসীমার নিচে নামতে পারে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় গোমতী নদীর প্রবল স্রোতে ভেঙেছে বাঁধ, তীব্র বেগে ঢুকছে পানি। প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম, সব হারিয়ে নিঃস্ব দিশেহারা মানুষ ঠাঁই নিয়েছেন সড়কের ওপর। ঢাকা ফেনী চট্টগ্রাম মহাসড়ক উপচে ঢুকছে বানের পানি। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার পর ফেনী পৌর শহরও তলিয়ে গেছে। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে ছুটছে মানুষ। স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা 2টা আশ্রয় প্রকল্প চালাইতেছি। এই 2টা কেন্দ্রের মধ্যে আমাদের বর্তমানে প্রায় 400-র উপরে লোক আছে। এখানে আমরা নিজ উদ্যোগে সবকিছু করতেছি। এলাকার যুব সমাজ এবং সিনিয়র জুনিয়র বড় ভাইরা বা প্রতিনিধিরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছে। লক্ষ্মীপুরের 5 উপজেলায় 6 লাখ মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছে 5,000-এর বেশি মানুষ। মৌলভীবাজারেও হুহু করে ঢুকছে বানের পানি। ধলই ও মনু নদীর বাঁধ ভেঙে রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন জেলার 212টি গ্রামের 1.5 লাখেরও বেশি মানুষ। ঢলের তোড়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় কমপক্ষে 40টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি এবং ইমিগ্রেশন সেবা। হঠাৎ করে মনে হয় নেওয়ার পরে মনে হলো কিছুদিনই তারা লইব, এমন কোনো সময় পাইছে না। সবকিছু তলিয়ে গেছে। আমাদের এলাকার মানুষ খুবই দুর্ভিক্ষের মধ্যে আছে, খুব কষ্টের মধ্যে আছে। 20 বছরে পানি আর দেখি না, 2004 সালের বন্যার পর আর এই পানি আর এদিকে আসে না। চট্টগ্রামে ফটিকছড়ি অংশে হালদা নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে বিভিন্ন স্থান। মাতামুহুরী ও শঙ্খ নদীর পানিতে ডুবেছে 11 উপজেলা। কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙামাটির ঝুলন্ত সেতু 1 ফুট পানিতে ডুবে গেছে। বানের পানিতে তলিয়ে গেছে সুন্দরবন। মোংলা ও পশুর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বৃষ্টিপাত কমতে শুরু করায় খাগড়াছড়ি ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। বাংলাদেশে আকস্মিক এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয়। বন্যা কবলিত অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয়, বরং এবারের বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা। তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও একটি বারের জন্যও বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি। ফলে আকস্মিক বন্যার দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটু প্রস্তুতির নেবার সুযোগ পর্যন্ত পায়নি। বন্যা কবলিত এলাকার
মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত অঞ্চলে খাদ্য, বস্ত্র, চিকিৎসা এবং ওষুধের সহায়তা দিন, ব্যবস্থা করুন। তাদের নিরাপত্তায় পাশে দাঁড়ান। নেতাকর্মীদের প্রতি আরও একটি বিষয় বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানাই। 11 জেলায় এ পর্যন্ত মারা গেছে 13 জন, আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 45 লাখ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি জানান, দুর্গতদের এখন পর্যন্ত 3,52,00,000 নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া 20,150 টন চাল আর 15,000 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্গত এলাকা থেকে 1,88,000-এর বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে যে 44,97,535 জনের হিসেব আমরা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। আর পরিবার যদি বলেন সেক্ষেত্রে হলো যে 11 জেলায় 8,87,629 জন পর্যন্ত মৃতের যে আমরা সবমোট তালিকা পেয়েছি। 2 জন মহিলা সহ মোট 13 জন, কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ত্রাণ বিতরণ সহ উদ্ধার কাজে সহায়তা করছেন তারা। খাগড়াছড়িতে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন তিনি। নোয়াখালীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শাহজাহান। লক্ষ্মীপুরের রামগঞ্জ ও কমলনগরে বন্যার্তদের জন্য 24,000 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। সদর সহ দুর্গত আরও 3 উপজেলায় বিতরণ করা হয়েছে শুকনো খাবার। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই দুর্যোগ মোকাবেলায় দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা। মানিক শিকদারের রিপোর্ট। ভয়াবহ বন্যার কবলে দেশের 12 জেলা, আশ্রয়হীন হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। দুর্গতদের সাহায্যে উদ্যোগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো আমাদের এই প্রত্যেকটি ট্রাকে প্রায় 1000-এর মতো ত্রাণ সামগ্রী প্যাকেট আছে, যাতে আমরা এইভাবে তৈরি করেছি যাতে অ্যাটলিস্ট একটা পরিবারকে আমরা এই ত্রাণ সহায়তা দিয়ে তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করতে পারি। আজকে আমরা আশা করছি কমপক্ষে আমরা 10টা ট্রাককে এই সকল এরিয়াতে আবার পাঠানোর চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায়, বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও ওষুধ বিতরণ করা হচ্ছে। আমাদের যেই জিনিসগুলো একটু কম আসছে, যেগুলো আমাদের বেশি দরকার, সেগুলো হচ্ছে শিশু খাদ্য, পশু খাদ্য। এই 2টা জিনিস খুবই কম আসছে, এই 2টা জিনিস নিয়ে আসবেন। এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এছাড়া হচ্ছে আমাদের চার্জার লাইট লাগবে, কয়েল লাগবে, লাইটার লাগবে এবং আশ্রয়স্থলগুলোতে আশ্রয় নেওয়ার জন্য তাদের পাটি লাগবে। আপনারা কিছু পাটি নিয়ে আসবেন, সিমেন্টের বস্তা, মোম, এগুলো আমাদের লাগবে খুব বেশি। দুর্যোগ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানায় তারা। আমাদের যে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে সেটাকে আপনারা কন্ট্রিবিউট করেন যতটুকু পারেন। আমরা যে ক্রান্তিকাল পার করছি, যে দুর্যোগপূর্ণ সময়টি পার করছি, এটা দেশে বিদেশে সকল ধরনের বাঙালি যারা বাংলাদেশে যারা রয়েছেন তারা ঐক্যবদ্ধভাবে সাপোর্ট করেন। আমরা আপনাদের সাপোর্ট পেলেই আমরা এই দুর্যোগটাকে কাটিয়ে উঠতে পারব। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আকস্মিক বন্যার জন্য বাংলাদেশ ও ভারতের অদূরদর্শিতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, 2 দেশ সময় মতো পূর্বাভাস দিলে এবং তা যথাযথভাবে প্রচার করলে ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো যেত। মফিউর রহমানের রিপোর্ট। 19 আগস্ট থেকে শুরু হয় বৃষ্টি। 20 আগস্ট বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে যায়। এদিন 150 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়। কুমিল্লায় 210 মিলিমিটার, গোমতীর ক্যাচমেন্টের ওপর দিকে ভারতের অরমপুরে 267 মিলিমিটার, মোহরী নদী সংলগ্ন পরশুরামে 304 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। 21 আগস্ট বৃষ্টি একটু কমলেও পরে আবার তা বেড়ে যায়। এই অতিবৃষ্টি আর ভারতের ত্রিপুরার ধলাই জেলার গোমতী নদীর ওপর থাকা ডম্বুর বাঁধের জলকপাট খুলে দেওয়া হয়। প্লাবিত হয় বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলো।
সরকারি তথ্য বলছে বন্যা কবলিত হয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। এই 11 জেলায় 8,87,000-এর বেশি পরিবার পানিবন্দী। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 45 লাখ। আশ্রয়কেন্দ্রে রয়েছে 1,88,739 জন মানুষ আর 17,848টি গবাদি পশু। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের সরকারের দপ্তরগুলোর আন্তরিকতা ও পর্যাপ্ত প্রচারণা থাকলে এই ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো যেত। এবার যেটা হয়েছে এটা তো একটা বড় ধরনের বৃষ্টিপাত হয়েছে এবং সেটা কেবল ফেনী জুড়ে না, সেটা ত্রিপুরাকে কেন্দ্র করে চারপাশে। ত্রিপুরা হলো একটা উঁচু জায়গা, এর চারপাশে নদীগুলো বেরিয়ে গেছে, একটা উঁচু জায়গা। ওই পাশের মানুষের করা উচিত ছিল সেটা হচ্ছে এটা বলে দেয়া যে এত বৃষ্টি হচ্ছে, ব্যারেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবং দেন আপনাদের প্রস্তুত থাকতে হবে। এটা তারা বলেনি। দুর্গত এলাকায় উদ্ধার কাজ জোরদার করার পাশাপাশি ত্রাণ কার্যক্রমে নজর দেওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। মানুষ এক কাপড়ে বেরিয়ে এসছে এবং তারা যে সমস্ত জায়গায় আশ্রয় নিয়েছে তাদের পরনের কাপড় ছাড়া আর কিছু নাই। যে অনেক প্রবীণ মানুষ আছে যারা ডায়াবেটিসের ওষুধ খান, নিয়মিত খেতে হয়, এইগুলো কিন্তু অ্যাড্রেস করতে হবে। সাধারণ মানুষকে একটা বন্যা দুর্গত অবস্থা থেকে তুলে বের করে নিয়ে আসা, তাদেরকে একটা নিরাপদ জায়গায় নিয়ে আসা, এই জন্য কতগুলো নৌকা থাকা দরকার ছিল, যে নৌকাগুলোর পেছনে মেশিন লাগানো থাকবে, এরকম পরিস্থিতিতে গিয়ে তারা দ্রুতভাবে রেস্কিউ করবে। নদীগুলো সময় মতো খনন করা হলে এই সমস্যা অনেকটাই এড়ানো যেত বলেও মনে করেন বিশেষজ্ঞরা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ, সাবেক সাংসদ আওয়ামী লীগ নেতা আসম ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়। আসম ফিরোজ পটুয়াখালী 2 এবং 6 আসন থেকে 8 বার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া 10ম জাতীয় সংসদে চিফ হুইপের দায়িত্ব পালন করেন আসম ফিরোজ। বর্তমানে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক তিনি। শেখ হাসিনা সহ তার সরকারের ঊর্ধ্বতনদের বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় আরও 2টি মামলা দায়ের করা হয়েছে। এক মামলায় 49 জন এবং আরেকটিতে 161 জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে 2 পরিবার পৃথকভাবে মামলাগুলো দায়ের করেন। ছাত্র জনতার আন্দোলনে 2 পরিবারের 2 জন সদস্য নিহত হয়। ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার 2 ছেলের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানায় মামলাটি করা হয়। পুলিশ জানিয়েছে, মামলার বাদী রফিকুল ইসলাম এজাহারে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে উস্কানি দিয়ে খুনের অভিযোগ আনেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, মাসুদ এবং তার 2 ছেলে আহসানুল আলম মারুফ ও আশরাফুল আলম সহ 156 জনকে আসামি করা হয়েছে। ভোল পাল্টাচ্ছেন সেই ব্যবসায়ীরা। গত 16 বছর হাসিনাকে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে এখন গাইছেন ভিন্ন সুর। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ তারা। আবদারেরও শেষ নেই। আকবর হোসেন সুমনের রিপোর্ট। শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ব্যবসায়ীদের এমন দৃষ্টিকটু সমর্থনেই বেপরোয়া হয়ে উঠেছিলেন ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে গেলাম, আপনার সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকব। প্রধানমন্ত্রী, আপনার সাথে শক্তিশালী করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। আমি মনে করি যারা এই খারাপ কাজ করেছে, এই অসভ্যমিতা করেছে, যারা আমার দেশকে পুড়িয়েছে, তাদেরকে আপনি আইনের আওতায় আনুন। গত 16 জুলাই সময়ের বীর সন্তান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ ঘাতকের বুলেটে শহীদ হওয়ার পর গোটা দেশ যখন বিক্ষুব্ধ, ঠিক সেই মুহূর্তে 23 জুলাই গণভবনে ছুটে গিয়েছিলেন ব্যবসায়ীরা। আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে।
অনেকের বিরুদ্ধে হাসিনা সরকারের ১৬ বছরে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। ২০০৯ সালের ২২,০০০ কোটি টাকার খেলাপি উন্নীত হয়েছে অন্তত ২ লাখ কোটিতে। এছাড়া এদের বিরুদ্ধে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে অতি মুনাফা করার অভিযোগও বিস্তর রয়েছে। বাণিজ্যের আড়ালে অর্থ পাচারের অভিযোগও। দুবাই, সিঙ্গাপুর, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ নানা দেশে অর্থ পাচার করেছেন তারা। তাই হাসিনাকে টিকিয়ে রাখতে সমর্থন দিয়ে গেছে ব্যবসায়ীরা, অনেকেই সেটা স্বীকারও করেছেন। আমিও মোটামুটিভাবে 14 বছর আগের তুলনায় 14 গুণ উপরে চলে আসছি। আমরা সরকারের পাশে সবসময় ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ আপনার পাশে আমরা থাকবো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় এখন সেই ব্যবসায়ীরাও ভোল পাল্টাচ্ছেন। আমি যদি বিপদে পড়ি, পুলিশ ইজ নট অ্যাভেলেবল, উইথ হুম আই উইল কন্ট্যাক্ট, এই ব্যাপারগুলো তার কাছে তুলে ধরা হয়েছে। তো উনি ওই ব্যাপারে আশ্বস্ত করেছেন। আজকের যে ক্রাইসিস, এই ক্রাইসিসে আমি মনে করি ব্যবসায়ীদেরকে এক জায়গায় থাকতে হবে। আর আপনারা বলেন যে আমরা একসঙ্গে চলবো, অচল, আমরা মিথ্যা কথা বলছি, একদম মিথ্যা কথা বলছি। এখনো আমাদের দলীয় পরিচয় থেকে আমরা বের হতে পারি। এখনো কে জামাত, কে আওয়ামী লীগ, কে বিএনপি, আর এখন বলছেন যে এই সরকার স্বল্পকালীন সরকার খুব ভালো। বিশ্লেষকরা বলছেন জার্সি বদল করে হাসিনার অলিগার্করা যেন পুরনো খেলায় মেতে উঠতে না পারেন, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সজাগ থাকতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। একই সময় লালবাগ থানার আরেকটি হত্যা মামলায় লালবাগের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক এবং ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ কামালকেও 5 দিনের রিমান্ড দেওয়া হয়। মাহতাব মিনহাজের প্রতিবেদন। নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে শুক্রবার বিকালে আদালতে আনা হয়। সে সময় আদালত চত্বরে ছিল কড়া নিরাপত্তা। তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিউ মার্কেটের নীলক্ষেত মোড়ে ছাত্র জনতার উপরে পুলিশ গুলিবর্ষণ করে এবং এই গুলিবর্ষণ করে সেখানে আব্দুল ওয়াদুদ নামে একজন আন্দোলনকারীকে পুলিশ গুলি করে হত্যা করা হয়। বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনলেন এবং আমরা কোর্ট অফিসার হিসাবে তাকে আমরা প্রসিকিউশনকে আমরা উপস্থিত সহায়তা করি। পরবর্তীতে এই আসামিদের পক্ষে আইনজীবী তারাও তাদের বক্তব্য রাখেন। তারা তাদের বক্তব্য রাখার পর বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে প্রাথমিক তদন্তে এই ঘটনার সঙ্গে জড়িত প্রতিমান হওয়ায় এবং তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আসামিকে আর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি চলাকালে আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবীরা মেননের বিরুদ্ধে বিক্ষোভ করেন। বৃহস্পতিবার রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। সমাজতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করলেও শেষ পর্যন্ত নীতি ধরে রাখতে পারেননি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। 3 দফায় মতিঝিল ও রমনা এলাকার সংসদ সদস্য ছিলেন তিনি। এ সময় ক্লাব পাড়ার নিয়ন্ত্রণ ও স্কুল কলেজের ভর্তি বাণিজ্য নিয়ে অভিযোগ ওঠে মেননের বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলন কঠোরভাবে দমনে শেখ হাসিনাকে পরামর্শদাতাদের একজন ছিলেন রাশেদ খান মেনন। প্রণব চক্রবর্তীর রিপোর্টে থাকছে বিস্তারিত। গত 29 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে 14 দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন। ওই বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া সহ উপস্থিত ছিলেন অন্য আরও অনেকে। বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। বৈঠকে রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর আহ্বান ছিল ছাত্র জনতার আন্দোলন দমনে আরও কঠোর হওয়ার। দেশব্যাপী কারফিউ জারির পরামর্শও ছিল তাদেরই। তবে আন্দোলন দমন করতে পারেনি শেখ হাসিনা সরকার। 5 আগস্ট পতনের পর শেখ হাসিনাকে যারা কঠোর হওয়ার পরামর্শ দিয়েছিলেন
একে একে গ্রেফতার হচ্ছেন তারা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানী এলাকা থেকে হত্যা মামলায় গ্রেফতার হন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য ছিলেন রাশেদ খান মেনন। এ সময় মতিঝিলের ক্লাবপাড়া, ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য সহ নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠে আসে রাশেদ খান মেননের বিরুদ্ধে। সিনোকিং হিসেবে খ্যাত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট ও খালেদ মাহমুদ ভূঁইয়া ছিলেন রাশেদ খান মেননের ডান হাত। সম্রাট ও খালেদ দুজনই ছাত্র জনতার আন্দোলন দমনে ছিলেন মারমুখী ভূমিকায়। সমাজতন্ত্র প্রতিষ্ঠার নামে রাজনীতি করা রাশেদ খান মেনন শেষ পর্যন্ত বিচ্যুত হয়েছিলেন বলেই জানাচ্ছেন তার এক সময়ের সহযোদ্ধারা। উনি 14 দলীয় জোটের থেকে নির্বাচিত এমপি ছিলেন এবং মন্ত্রিসভার সদস্য ছিলেন। শাসক দলের শরিক দলের নেতা হিসাবে রাশেদ খান মেননরা যে বিবেচনা করছে, আমরা সেটাকে ভুল কৌশল হিসাবে মনে করি, এটাকে অপকৌশল হিসাবে আমরা মনে করি। তাদের আসলে রাজনৈতিক স্খলন ঘটেছে, তাদের নানা ধরনের আপোষকামিতা, নানা ধরনের আমরা দেখেছি যে ক্ষমতার ভাগ বাটোয়ারার দিকে তাদের অনেকেরই আমরা মনোযোগ দেখেছি। এটা শুরু হয়েছে অনেক আগে থেকে। দুর্নীতির প্রমাণ মিললে শাস্তি নিশ্চিত করার আহ্বানও তাদের। যে মানুষরা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে, একটা আদর্শের বাতিঘর হয়ে উঠবে, একটা আদর্শের প্রতীক হয়ে উঠবে, সেই মানুষরা যখন এই ধরনের নানা অপতৎপরতার সঙ্গে যুক্ত হয়ে পড়েন, মানুষের স্বপ্নগুলো ভেঙে যায়, আশাগুলো ভেঙে যায়। শেখ হাসিনা পতনের পর দায়িত্বে অন্তর্বর্তী সরকার। এই সরকার সুশাসন প্রতিষ্ঠা করবে, দুর্নীতিবাজরা গ্রেপ্তার হবে, দুর্নীতিমুক্ত হবে দেশ, এমন প্রত্যাশাও করছেন এই রাজনীতিকরা। বিপ্লবী রূপান্তরেরও একটা সুযোগ সম্ভব। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সম্ভাবনা কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে পাকিস্তানের সাথে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো যেতে পারে বলে মনে করছে বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বৈঠকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের সাথে আগামীতে কোনো কোনো ক্ষেত্রে একসাথে কাজ করা যেতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে। সকলের সাথে যে সুসম্পর্কের মাধ্যমে আমরা আমাদের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেশের সুসম্পর্ক এবং অর্থনীতি সহ সব ধরনের সহযোগিতার মাধ্যমে আমরা কীভাবে এগিয়ে যাব, এই বিষয়গুলো আলোচনা হয়েছে মূলত। এবং আমরা মনে করি এটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে বাংলাদেশের জনসাধারণ যেখানে উপকৃত হবে, বাংলাদেশ যেখানে উপকৃত হবে, সেই ধরনের একটি অর্থনৈতিক প্রক্রিয়া যেটা বিগত দিনে অনুপস্থিত ছিল, আমরা মনে করি সেটা আমরা সবার জন্য সমান অধিকার রেখে, লেভেল প্লেইং ফিল্ড রেখে এই বাইল্যাটারালি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করেছেন তিনি। ছাত্র আন্দোলন সফল করার পেছনেও তার অবদান অপরিসীম। কূটনীতিক সিরাজুল ইসলামের স্মৃতিচারণায় এসব কথা বলেছেন বিশিষ্টজনেরা। বিস্তারিত থাকছে শিউলি শবনমের প্রতিবেদনে। গত 11 আগস্ট সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান। তার মৃত্যু উপলক্ষে রাজধানীর ব্র্যাক সেন্টারে শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের এই স্মৃতিচারণা। বক্তারা বলেন, রাজনীতিবিদ না হয়েও সিরাজুল ইসলামের রাজনৈতিক প্রজ্ঞা রাজনীতিবিদদের হার মানাত। দল হিসেবে বিএনপিকে বস্তুনিষ্ঠ অবস্থানে নিয়ে গেছে তার সুতীক্ষ্ণ লেখনী। বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে সিরাজুল ইসলামের মতো স্পষ্টবাদী, খাঁটি বন্ধু, বুদ্ধিদীপ্ত মানুষের প্রয়োজন বেশি ছিল বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবুজ লড়াই করেছে তার লেখনীর মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে, সব সময় লিখেছে, কথা বলেছে, আর ঠিক সেই সময় চলে গেছে। আমি তাকে সেই শহীদের মর্যাদা দিয়ে রাখতে চাই।
অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, হাসিনা সরকারের নানা অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে সিরাজুল ইসলাম স্পষ্ট কথা বলতেন এবং সরকার পতন নিয়ে খুব আশাবাদী ছিলেন তিনি। আমরা মাঝে মাঝে টিডিপি করে তুমি এত প্রেডিক্ট করলে কি করে এই সরকার থাকবে, অত্যাচার এগুলো সইবে না। ইটস ভেরি অপটিমিস্ট। তাঁর দেশাত্মবোধ ও আদর্শ অনুসরণ করতে তরুণদের প্রতি আহ্বান জানান বক্তারা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করেছে ধর্মভিত্তিক দলগুলো। তাদের অভিযোগ, শুষ্ক মৌসুমে পানি না দিয়ে বর্ষায় বাঁধ খুলে দিয়েছে ভারত। দীপু শিকদারের রিপোর্ট। জুম্মার নামাজের পর বাইতুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে খেলাফত মজলিস। এ সময় ভারতের বাঁধ খুলে দেয়া সহ নানান কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দেয় তারা। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়নগরে হয় সমাবেশ। নদীর বাঁধ খুলে দিয়ে আমাদের লক্ষ লক্ষ মানুষকে পানিতে ডুবিয়ে মারার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ভারত প্রতি বছরেই পানির আগ্রাসন চালিয়ে বছরের পর বছর জুলুম চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানায়, আন্তর্জাতিক যৌথ নদী কমিশনের মিটিং আহ্বান করে এর মীমাংসা করুন, আর না পারলে আন্তর্জাতিক মানবতা বিরোধী আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করুন। বিক্ষোভ মিছিল করেছে হিজবুত তাহরির বাংলাদেশও। ভারতের লাগাতার বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানায় সংগঠনটি। ভারতের ব্যাপারে আমাদেরকে মনে হয় এখন একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে। সব সময় জুলুম নির্যাতনের একটা অলওয়েজ তারা এই ধরনের একটা অপচেষ্টা করে যাচ্ছিল। মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক নদী আইনের নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করা যাবে না বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেন তিনি। পরে বলেন, অভিন্ন নদীর পানি ছেড়ে দেওয়ার আগে বাংলাদেশকে জানাতে ভারতকে অনুরোধ করা হয়েছে। আপনার সাথে যদি আপনার প্রতিবেশী রাষ্ট্রের চুক্তি নাও থাকে, তারপরেও আন্তর্জাতিক আইনের কিছু নীতি আছে, যেমন কারো ক্ষতি করতে পারবেন না আপনি, যেমন আপনি সহযোগিতা করবেন। এগুলোকে বলে নো হার্ম প্রিন্সিপাল, ইন্টারন্যাশনাল কোঅপারেশন প্রিন্সিপাল। আর ভারতের সাথে আমাদের তো কিছু নদী নিয়ে চুক্তি আছে। সে প্রেক্ষিতে আমার উত্তর হবে যে হ্যাঁ, উজানের দেশের উপরে যারা উজানের দেশ, তাদের ভাটির দেশকে জানানোর কথা, যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয়, আগে একটু জানিয়ে দিতে হয়। তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায়, অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায়। আওয়ামী লীগের শাসন ব্যবস্থাই ছিল ফ্যাসিবাদী, তাই ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে সেই সংস্কার চলছে বলে মন্তব্য করেছেন শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান। মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়ে শিল্প উপদেষ্টা বলেন, জুলাই আগস্টে গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ছাত্র জনতা। ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন সংস্কারের চেষ্টা চলছে। যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানান আদিলুর। বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য নেতৃত্ব দিয়েছে এবং গণ অভ্যুত্থান ঘটিয়েছে। বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান হয়েছে, যেন ফ্যাসিবাদ আবার কখনো ফেরত না আসে সেই জন্য সংস্কারের চেষ্টা চলছে। বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। বন্যা পরিস্থিতির কারণে সরবরাহ কমে যাওয়াকে এজন্য দায়ী করছেন দোকানিরা। তবে সবজি সহ বাকি সব নিত্যপণ্যের দাম আছে আগের মতোই। মেহেদি হাসানের রিপোর্ট। সাধারণত এই সময়টায় মাছের সরবরাহে কোনো কমতি থাকে না। চাষের মাছ তো বটেই, নদী সাগর থেকেও আসে বিপুল পরিমাণে মাছ। কিন্তু এবছর হঠাৎ বন্যায় সব যেন এলোমেলো। দোকানিরা বলছেন অনেক জায়গা থেকেই মাছ আসতে পারছে না। কই মাছ এমন যে সাধারণ মানুষের কই মাছ, তেলাপিয়া, পাঙ্গাস, এই মাছের দাম 10-20 সব মাছের দাম বাড়তে। এই সপ্তাহে মাছের দাম বেশি, মাছ আদামিগুলো কম। আর চলতে পানিতে চলেন যা, তো গাড়ি করে মানুষ পাইতারে না, আর মাছ তো ধরতে না। অনেক জাল যে শুনলাম পানি যে সতরে মাছ কিনে ধরবো।
এদিকে ভোজ্য তেল, চিনি সহ প্রায় সব মুদি পণ্যের দাম আছে আগের মতোই, তবে এলাচ, দারুচিনির মতো মশলার দাম কমেছে। গত সপ্তাহে এলাচি আছে 32 টাকা কেজি, এই সপ্তাহে 31 টাকা কেজি, এলাচিতে 100 টাকা কমছে। লবঙ্গ আছে গত সপ্তাহে ছিল 1460 টাকা কেজি, এই সপ্তাহে 1380 টাকা। যেসব জেলা থেকে ঢাকায় সবজি আসে সেসব জেলা এখনো বন্যামুক্ত থাকায় দাম স্থিতিশীল। আমগো হিসাবে তো মোটামুটি বাজার নিয়ন্ত্রণই, মোটামুটি দাম কমই, কিন্তু কাস্টমারে যত কম করে তত বেশি পাবে। একটা তরকারিতে ধরেন আগে যে রেট ছিল এখনও তরকারির দাম এই রেটে, কোনো বাড়তি নেই। আমরা আগে ধরেন দুন্দুল বেশি হয় 50-60 টাকা, এখনো 50 টাকা বেশি। তবে ক্রেতার চাওয়া নিত্যপণ্যের দাম আরো একটু কমুক। সবজির দাম কিছুটা কমছিল, কিন্তু এখন আবার একটু বাড়তে। 50 টাকা কেজি বেগুন 60 টাকা হয়ে গেছে, জিনিসের দাম সবই 10 টাকা করে বেড়ে গেছে। মুরগির দাম আগের মতো থাকলেও ডজন প্রতি 5 টাকা বেড়েছে ডিমের দাম। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার সাপ্তাহিক আয়োজন জনদুর্ভোগ। কয়েক বছরও শেষ হয়নি খুলনা শিপইয়ার্ড সড়ক প্রস্তুতকরণ প্রকল্পের কাজ। এতে একদিকে জনদুর্ভোগ যেমন বেড়েছে, তেমনি দ্বিগুণেরও বেশি বেড়েছে প্রকল্প ব্যয়। শেখ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্যে ডেস্ক রিপোর্ট। খুলনা শিপইয়ার্ড সড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন পায় 2013 সালের 7 মে। 2015 সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা। কয়েক দফা সময় বাড়িয়ে এখনও তা শেষ হয়নি। ধীরগতি ও তদারকির অভাবে দীর্ঘদিন ধরেই দুর্ভোগ সইছে পথচারীরা। দীর্ঘ বছর ধরে এরকম সংস্কারের পর্যায়ে রয়েছে, কিন্তু আসলে প্রপারলি ভাবে হচ্ছে না। স্কুলের ছাত্রছাত্রীরা সেই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে না, গাড়ি যায়, তাদের গায়ে পানি ওঠে, ময়লা পানি। মিল কারখানার যানবাহনগুলো ঠিক মতো চলতে পারতেছে না, রিক্সাগুলো ভেঙে যাচ্ছে, রুগী যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। মোটরসাইকেল, ইজি বাইক সহ বিভিন্ন বড় গাড়ি এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করতেছে। মেয়াদ বাড়ার সাথে বেড়েছে নির্মাণ ব্যয়। জনগণের অর্থের অপচয় দেখে ক্ষুব্ধ নাগরিক সমাজ। সিন্ডিকেটের মাধ্যমে প্রতি বছর আর্থিক বছরে আয় বাড়ানোর জন্য তারা বিভিন্ন সময় কলা কৌশলের মধ্যে দিয়ে আজকের কাজটা হচ্ছে না। কাজে ধীরগতির জন্য জমি অধিগ্রহণ জটিলতাকে দুষছেন প্রকল্প পরিচালক। সবশেষ 2024 সালের জুনে কাজ শেষ করার কথা থাকলেও ওয়াসার পয়ঃনিষ্কাশন পাইপ বসানোর কারণে আবারও বিলম্বিত প্রকল্পের কাজ। আমরা সে কমপ্লিট করলে হচ্ছে না, এক্ষেত্রে ওয়াসাকেও কমপ্লিট না করা পর্যন্ত আমরা কাজটা কমপ্লিট করতে পারতেছি না। তো আমরা সেটা ওয়াসার সাথে সমন্বয় করে কাজ করতেছি। এদিকে ওয়াসা বলছে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের কাজ বিলম্বিত হয়েছে। অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা এই কর্মকর্তার। কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে আসলে আমাদের কাজটা অতটা আমরা আশানু অনুযায়ী আমরা সম্পন্ন করতে পারিনি। 3.25 কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 98 কোটি 90 লাখ টাকা। 11 বছরে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 259 কোটি 21 লাখ টাকায়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র মেনেই ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির 2 পরিচালক জালাল ইউনুস ও সাজ্জাদুল আলমকে সরিয়ে মনোনয়ন দেওয়া হয় ফারুক ও ফাহিমকে। এমন পরিবর্তনে সরকারের হস্তক্ষেপ আছে বলে দাবি করেন অনেকে, তবে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে এনসিসি। এক প্রজ্ঞাপনে তারা জানিয়েছে গঠনতন্ত্র মেনেই ক্রীড়া পরিষদের মাধ্যমে আগের মনোনয়ন পরিবর্তন করে এই 2 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাংলাদেশের 17 কোটি মানুষের আবেগের আরেক নাম ক্রিকেট। দেশের সবচেয়ে সম্ভাবনাময় খেলাও এটি। এর মাধ্যমে বাংলাদেশের নাম ছড়িয়েছে বিশ্বজুড়ে, তৈরি হয়েছে বিশ্বমানের খেলোয়াড়। তবে অর্জনের খাতা এখনো শূন্য, সাম্প্রতিক পারফরমেন্সও যাচ্ছে তাই। তাহলে কি ধ্বংসের পথে দেশের ক্রিকেট? আশাহত হতে মানা সাবেক খেলোয়াড় ও ক্রিকেট সংশ্লিষ্টদের। ক্রিকেট নিয়ে 21 স্পেশালের প্রথম পর্বে আরও জানাচ্ছেন পারভেজ খোকন। Bangladesh faced Kenya in the final of the ICC trophy in Kuala Lumpur. ক্রিকেটের জন্ম দিয়েছে ইংল্যান্ড। বাংলাদেশের ক্রিকেটের আবির্ভাবও হয় ইংলিশদের হাত ধরে। এমন করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে 1997 সালে আলোর মুখ দেখে বাংলাদেশের ক্রিকেট আসে বিশ্বকাপ খেলার সুযোগ। That was the target. They've got there. 99 সালে পাকিস্তান
2007-এ ভারত দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে এশিয়ার নতুন শক্তি হয়ে দেখা দেয় বাংলাদেশ। বেশ কয়েকবার এশিয়া কাপের ফাইনালও খেলে তারা, তবে বড় অর্জনের খরা কাটাতে পারছে না টাইগাররা। গত 15 বছর ভালো ক্রিকেটারের আগমন কম হয়নি, তবে ক্রিকেটকে নতুন দিন এনে দেয়া মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মুশফিকরা এখন শেষ প্রান্তে। তাদের সাথে ঝিমিয়ে যাচ্ছে দেশের ক্রিকেটও। সবশেষ 2 বিশ্বকাপ ও এশিয়া কাপে চরম ব্যর্থ টাইগাররা। এমন পরিস্থিতি মেনে নিয়েই এগিয়ে যাওয়ার কথা বললেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। স্ট্যাটাস পাওয়ার পর থেকে যতটুকু আমাদের উন্নতি হওয়া উচিত ছিল, যতটুকু আমরা অ্যাচিভ করার কথা ছিল, আমরা সেই অনুসারে আমরা সেটা করতে পারি নাই। বিসিবির তরফ থেকে সেই শর্টকামিংসটা রয়ে গেছে। আমার মনে হয়, আমি আন্তরিকতার অভাব বলবো না, আমি দূরদর্শিতার অভাব বলবো। এবং একটা সময় গেছিলো যখন কিছু কিছু প্লেয়ার আমরা আবির্ভাব দেখেছিলাম, তারপরে ঠিক সেই মানের প্লেয়ারদের আমরা আর পাচ্ছি না কনসিস্টেন্ট ওয়েতে। ইয়েস, আমরা অন অ্যান্ড অফ পেয়েছি, কিন্তু ধারাবাহিকভাবে কাউকে এরকম পারফর্ম করতে দেখিনি না। তবে আশাহত হতে নারাজ ক্রিকেট সংশ্লিষ্টরা। উন্নয়নে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। যোগ্য লোকদেরকে নিয়ে যদি আমরা ক্রিকেট প্রফেশনাল স্ট্রাকচারটা যদি দাঁড়া করে, আমার মনে হয় পরবর্তীতে অটোমেটিকলি আমার মনে হয় যে ধারাবাহিকভাবে আমরা খেলাও পরিচালনা করতে পারবো। আগামীতে আমরা নিঃসন্দেহে আমি নিশ্চিত করে বলি যে আমরা পিছাবো না, বরং আমরা এগিয়ে যাব। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল 3টি ফরম্যাটেই নিয়মিত অংশগ্রহণ করছে। বছর জুড়ে হয় বিভিন্ন ইন্টারন্যাশনাল সিরিজ। এছাড়াও প্রতি বছর দেশে আয়োজিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL। এইসবের মাধ্যমে প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে অনেক প্রতিভাবান খেলোয়াড়। এদের হাত ধরেই স্বপ্ন পূরণ হবে একদিন। বিশ্বকাপ উঁচিয়ে ধরবে টাইগাররা, এমনটাই প্রত্যাশা ক্রিকেট অভিভাবকদের। পারভেজ খোকন, 21 টেলিভিশন। সাবেক যুব ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদ্য বিদায়ী সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর তার মন্ত্রিসভার অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়। এবার সেই তালিকায় যুক্ত হলেন পাপন। তাদের কোনো লকার সুবিধা থাকলে সেগুলো স্থগিত করা হবে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। দর্শক, সিলেট কানাইঘাটের দোনা সীমান্ত থেকে বিতর্কিত বিচারপতি শামসুদ্দিন আহমেদ মানিককে গ্রেফতার করা হয়েছে। রাত 10:30টার দিকে স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। আর এরই সঙ্গে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 12 জেলায় ভয়াবহ বন্যায় 13 জনের মৃত্যু, দুর্গতদের পাশে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। আওয়ামী লীগ নেতা ও 10ম জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ গ্রেফতার। ব্যবসায়ী এস আলম ও তার 2 ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা। রূপ পাল্টাচ্ছেন হাসিনাকে নির্লজ্জ সমর্থন দেয়া ব্যবসায়ীরা, ভুল পাল্টে নতুন সুর। হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে মেনন, আছে ক্লাব পাড়া নিয়ন্ত্রণ আর ভর্তি বাণিজ্যের অভিযোগ। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 12টা 55 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।